স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে নাম দিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। বাছাই শেষে চূড়ান্ত হবে কমিশন। কাল আরো 5 নাগরিকের সাথে কমিটির বৈঠক। এসব নিয়ে আজকের আলোচনা। তালিকায় কারা? কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদত হোসাইন, আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজানুর রহমান এবং যিনি দিনকালে ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজাউল সিদ্দিকও আছেন আমাদের সঙ্গে। ডক্টর সাদত হোসাইন, নাম যাদের দেয়া হয়েছে সেই সম্পর্কে শফিউল আলম সাহেব মন্ত্রিপরিষদ সচিব একটি ইন্টারেস্টিং কথা বলেছেন। যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতা আছে, এজন্য আমরা নাম প্রকাশ করছি না, মানে কারা কোন নাম দিয়েছেন। আপনি কি মনে করেন স্যার যে এই নামগুলি প্রকাশ হওয়া উচিত নাকি উচিত না? নাম তো খালেদ প্রকাশ হয়েছে, আমি তো অনেক নাম দেখলাম। না, আমরাও নাম দেখেছি মোহাম্মদ আব্দুল করিম, মঞ্জুর হোসেন সাদেক আলিম, আপনার নামও আছে। তো আমি যেটা দেখছি মনে হচ্ছে আমাদের আর কোনো কাজ নাই, এই এক পোস্ট চলছে। একটু আগে বলছিলেন উনি খুব সুন্দর কথা যে এটার থেকে রক্ষা পাওয়ার জন্য একটা হাতিটাতে যদি চলে আসতো এখন, তাহলে অন্তত আমরা এই হইচই থেকে ইয়ে করতাম। এটা বোধহয় আমার মনে হয় একটা হইচই খুব চলছে। অবশ্যই এটার একটা সিরিয়াস দিক আছে, আমরা হয়তো একটু পরে আলোচনা করব। কিন্তু আপাতত যে এই ধরনের নামটি অফিশিয়ালি প্রকাশ হওয়া উচিত কিনা আপনি এরকম মনে করছেন কিনা? যে এখন তো আমি মনে করি প্রকাশ হয়ে যাওয়া উচিত, এই কারণে নাম তো জেনে গেছেন। যদি আপনি সবাই জেনেই যায় তাহলে এটাকে আর গোপন রেখে লাভ কি? যে আমরা বলছি গোপন, আমাদের একটা গোপনতার ইয়ে আছে, ডেফিনেশন আছে যে একমাত্র যাদের দরকার তারা ছাড়া আর বাকি সবাই জানবে। তো এটা হচ্ছে নাকি গোপন দলিলের দিয়ে। এখন তো এটা জানাজানি হচ্ছে, যখন বর্ষ জানি সবাইকে জানিয়ে দিলে ওই আমি যখন নন ক্যাডার ইয়ে তো আমার সময় হয়েছে, যারা পরীক্ষা বিসিএস পরীক্ষা দিয়ে, আপনাদের সময় ছিল না, তো নন ক্যাডার যারা তাদেরকেও আমি দেখলাম যে লোকের চাকরিরও দরকার আর এদিকে অর্গানাইজেশনও পোস্ট পাচ্ছে না। তো এই একটা সুবিধা যখন হচ্ছে দিয়ে দেয় নন ক্যাডার, তো নন ক্যাডার ইয়ে হলো বিসিএস নন ক্যাডার। তো আমি বললাম যে দেখ আর কিছু না হোক, ওরা তো অন্তত বিয়ের বাজারে দাম বেড়ে গেছে। ও তো গিয়ে শ্বশুর বাড়িতে বলবে যে আমি বিসিএস নন ক্যাডার, শ্বশুর তো অত কিছু বুঝবে না, অন্তত একটা সম্মানের সাথে। এখন এখানে নামটা বাইরে হলে স্টক ভ্যালু একটু বাড়বে হয়তো, কারণ যে ঠিক আছে নাম 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 তো ইনক্লুডেড হয়েছে বোধহয়, এখনো বাজারে এখনো তার চলতি ইয়ে আছে। আসলে এত তবে প্রকাশ হয়ে যাওয়াই ভালো, যখন অল্প অর্ধেক জানাজানি হয়েছে জানবে মানুষ, অসুবিধা কি? স্বচ্ছতার সাথে আপনি যখন বললেনই তখন আমি একটু বলতেও চাই যে আমরা একটি দলের পক্ষ থেকে আপনার নামও দেখতে পাচ্ছি। ডক্টর সাদত, আপনি এই প্রসঙ্গে কি মনে করেন যে নাম মানে আপনার দীর্ঘ ক্যারিয়ারে আপনি নির্বাচন কমিশনেও আপনি ভূমিকা রাখার ব্যাপারে আপনার ওই যে বলছি এটা এগুলি তো আর কিছু না, ওই স্টক ভ্যালু একটু ইয়ে হয়, আপনারা একটু বেশি ডাকবেন হয়তো যে আচ্ছা ঠিক আছে ওনার বাজারের ইয়ে আছে, এগুলির আর কোনো আমাদের কাছে এই বয়সে আপনার কি এগুলি থাকে নাকি? মানুষের কোনো ইয়েই থাকে না। প্রফেসর মিজানুর রহমান, আওয়ামী লীগের পক্ষ থেকে যে 5টি নাম এসেছে বলে আমাদের কাছে এসছে, আপনি জানেন যে মোল্লা ওয়াহিদুজ্জামান, নূর মোহাম্মদ আব্দুল করিম, মঞ্জুর হোসেন এবং সাদেক আলিম, এর মধ্যে এই নামগুলিতে বিএনপি, আমি যদি বলি যে বিএনপি যে নামগুলি দিয়েছে, যে সেই নামগুলির মধ্যে সাবেক মন্ত্রী পরিষদ সচিবদের মধ্যে যাতে কাউরে না দেওয়া হয়, প্রধানমন্ত্রী কার্যালয়ে যাদের কাজ করেন তাদের কাউরে নাম না দেওয়া হয়, সেভাবে তারা একটা প্রস্তাব করেছিলেন। কিন্তু আমরা এরকম নামও দেখতে পাচ্ছি। আমি প্রথমে এটাই বলি, আমি এটা রহস্যজনক ছিল। মন্ত্রী পরিষদ সচিব মানে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিটা, তাকেই তো করা হয় যে লোকটা এদের মধ্যে সবচেয়ে কম্পিটেন্ট, এবং ওইটাকে প্রথমেই যদি আপনি এক্সক্লুড করার জন্য একটা মন্ত্রী পরিষদ সচিব হলে তিনি ওই সরকারের সাথে খুব ঘনিষ্ঠ বা ওই সরকারের সাথে মন্ত্রী পরিষদ সচিব না হয়েও কাজ করতে পারেন, কিন্তু মন্ত্রী পরিষদ সচিব হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ পদে যে লোকটা ছিলেন, সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন লোকটা। আপনি প্রথমে বললেন যে হ্যাঁ এটা বাদ দিতে হবে, আমি প্রথমে এটা আরেকটা এটা অপোজ করছিলাম। কিন্তু আমি যেটা বলি, আপনি যে নামগুলো বড় দুইটা, আমি জানি না এগুলো অথেন্টিক কিনা, মিডিয়াতেও অনেক সময় হ্যাঁ এইগুলোর মধ্যে আমি বড় ধরনের ডিফারেন্স দেখি না। এই জন্য আমি অনেকদিন থেকে বলছিলাম, দেখেন আমাদের যে নির্বাচনগুলো বিগত দিনে ভালো অথবা খারাপ যে সকল নির্বাচন হয়েছে, যে সবগুলো নির্বাচন দেখেন, হেনা কমিশন বলেন, হুদা কমিশন বলেন, রকিব কমিশন, এই একই লেভেলের এই ধরনের লোকই তো। এরা কেউই কারোর চেয়ে কম না, এরা কেউ কেউ বেসমেট, ক্লাসমেট অথবা একই ক্যাডার সার্ভিসের লোক, প্রশাসনিক অভিজ্ঞতা বলেন
অন্যান্য যে অভিজ্ঞতাগুলো একই রকম। এখনো যে নামগুলো আসছে আমি দেখি নাই যে এটার মধ্যে বড় ধরনের কোনো পার্থক্য আছে। ইতিমধ্যে আমি যেটা জানতে পারছি যে স্যার আমি আপনার কাছে একটু আসছি আপনার কথা ধরে, আমার একটা কনফিউশন ছিল মানে বয়সের কোনো বার আছে কিনা। আমি একটু আগে সাবেক মন্ত্রী পরিষদ সচিব সাথে কথা বলে জানলাম যে এটার কোনো বয়সের কোনো বার নাই। যদি স্বাস্থ্যগত ভালো থাকে এবং উনি ইচ্ছুক হন তাইলে আমি এটা কোনোভাবেই মনে করি না যে একটা লোক খুব উচ্চ পদে ছিল ওই জন্য এটা তাহলে হয়তো কাউকে টার্গেট করে আগে বাদ দেওয়ার একটা প্রক্রিয়ার অংশ হিসেবে এটা বলা হয়েছিল। প্রফেসর মিজানুর রহমান যেটি বললেন যে মন্ত্রী পরিষদ সচিব হলে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা থাকেন, সর্বোচ্চ কর্মকর্তা থাকেন। তো বিএনপি যেটি বলছে মন্ত্রী পরিষদ সচিব অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের যিনি মুখ্য সচিব আছেন তাকে যেন এটাতে না দেওয়া হয়। আপনি এটিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের শুধু মুখ্য সচিব না, আমার মনে হয় ওনারা আরো বলছেন মানে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব পর্যন্ত স্টাফ অফিসার হিসেবে যারা মোটামুটি থাকে তাদের, এটা বোধহয় ওই আপনি কি মনে করেন আপনি মন্ত্রী পরিষদ সচিব থাকাকালে হয়তো একটু মনে তাদের কিছু ভয় ভীতি ছিল বা টার্গেট ছিল যে অমুক হইতে পারে, এরকম কোন হয়। শুনেন, মানুষ যখন চাকরি করে তখন এক একজনের এক এক রকম ফিলোসফি থাকে, প্রত্যেক ব্যক্তির কিছু স্বাতন্ত্র্য এবং ব্যক্তিক প্রবণতা থাকে, সে অনুযায়ী অনেকেই আছে। একটা পার্টিতে হয়তো তার কিছু লিনিংও ছিল, কিন্তু পোস্টের ক্ষেত্রে সে কোনো কম্প্রোমাইজ করে নাই, সে তার মতো কাজ চালিয়ে গেছে। আমি একটা ঘটনাই আপনাদের টেলিভিশনের বলি। আমি যখন 1990-তে তো আমি টেলিভিশন রেডিও দুইটারই ডিজি হলাম। তো ইলেকশন হয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবে বিএনপি ক্ষমতায় এসছে, আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগ মার্কা মনে করে তাদেরকে তারা এখান থেকে সরিয়ে দিবে এরকম করলো। এবং আমাকে তো বলা হলো যে আব্দুল্লাহ আল মামুন, মামুন ভাই বলতাম, আপনারা মানে অনেক আমাদের 3 বছর সিনিয়র এবং আমরা খুব সমীহ করতাম। মামুন ভাই তখন ডিডিজি টেলিভিশন, আমি বলছি ওনার কথা কারণ উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করেন, এত ভালো মানুষ আমি কম দেখেছি। উনি আমার সিনিয়র ছিলেন, আমি মামুন ভাই বলতাম, কিন্তু কোনো সময় আমি ওনার আচার ব্যবহারে বিন্দুমাত্র মানে কোনো ভুল পাই নাই। এবং আমি একেবারে আমি সরকারের কাছে লিখেছিলাম যে যতক্ষণ উনি কাজ করেন ততক্ষণ ওনার মধ্যে আমি কোনো রকম মানে ন্যায়াচরণের বাইরে কিছু দেখিনি। আবার আমি পেয়েছি এমন এমন লোককেও, একজন হয়তো খুব আমার অফিসার রয়েছে, আমি তাকে ভাই ভাই বলতেছি, সে পিছনে এই সুযোগ নিয়ে সে উল্টাপাল্টা কাজ করছে, আমার বিরুদ্ধে কাজ। কিন্তু আমি তো যেমন মামুন ভাইকে বলা হলো যে না উনি তো মানে একটা পার্টিকুলার ঘরানার কিন্তু আমি বিন্দু মাত্র তার মধ্যে প্রফেশনালিজমের বাইরে কিছু দেখি নাই। তো এটা হয় যে বাইরে হয়তো মনে করতে পারেন, কিন্তু তার ব্যক্তিক আচরণ এগুলির ঊর্ধ্বে থাকে। আমি পাবলিক সার্ভিস কমিশনও পেয়েছি, আমার তো অনেকে মানে এটা অ্যাফিলিয়েটেড গেছে, কিন্তু দুই একজনের বিহেভিয়ারের মধ্যে বিন্দু মাত্র আমি কোনো ওই পার্টিজান বিহেভিয়ার দেখি নাই। ডক্টর রেজন সিদ্দিকী, মানে এক সেকেন্ড একটু আমি বলি স্যার, একটু কমপ্লিমেন্ট করার জন্য। দেখেন, একদিকে আপনি বলছেন যে ক্যাবিনেট সেক্রেটারি সরকারের সাথে খুব ঘনিষ্ঠ ছিল, অতএব থাকে, ওনার জন্য নাম রাখা যাবে না। কিন্তু আবার মনে করেন আবার যে লোকটা একজন দলের উপদেষ্টা অ্যাম্বাসেডর ছিল তার নামও আবার আপনি সুপারিশ করছেন, সেটাও তো দেখছি। যদিও সব দিক থেকে উনিও কম্পিটেন্ট। আমরা দেখলাম মফজল করিম সাহেবের নাম দেখলাম, মফজল করিমের নাম আমি দেখিনি, আমি দেখছি টেলিভিশনে, আমি দেখছি যে বিএনপি থেকে নাম দিয়েছেন তোফায়েল আহমেদ, সালাউদ্দিন আহমেদ, তাসনিমের রহমান, আসাফুদ্দৌলা এবং স্বাধীন মালিক। হ্যাঁ, তো এখন মফজল করিমের নামও আসছে, আমি দেখছি তাসনিমের রহমান না সিদ্দিকী, তাসনিমের রহমান। হ্যাঁ, তো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রামরু। আচ্ছা, হ্যাঁ, সেটা আর কি। এটা তাহলে ক্যাবিনেট সেক্রেটারি বাদ দিতে হবে, আমার ধারণা কাউকে একটা টার্গেট করে এটা করা হয়েছিল। আর নরমাল প্রসেসে যে কোনো পোস্টে গেছে তার তো এগুলি করার কথা না। ডক্টর রেজাল সিদ্দিকী, আপনি কি মনে করেন আওয়ামী লীগ থেকে যেসব সম্ভাব্য সদস্যদের নাম দেওয়া হয়েছে, মোল্লা ওয়াহিদুজ্জামান, নূর মোহাম্মদ সাবেক আইজিপি, আব্দুল করিম সাবেক সচিব, মঞ্জুর হোসেনও সাবেক সরকারি কর্মকর্তা সচিব ছিলেন, এবং ডক্টর সাদেকা হালিম সাবেক তথ্য কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এই নামগুলির মধ্যে আপনারা কোনো আপত্তিকর, আপনি কোন আপত্তিকর নাম দেখেন কিনা? প্রত্যেকটাই আপত্তিকর দেখি। আচ্ছা, প্রত্যেকটা আপত্তিকর। একটু এই কারণে যেমন নূর মোহাম্মদ আইজিপি ছিলেন, তাকে আপত্তিকর দেখে, মানে অর্থাৎ তাকে আওয়ামী লীগ আইজিপি বানায় না, মনে হয় তাকে আইজিপি বানানো হচ্ছে, সরকার আইজিপি বানায়। প্রত্যেকেই এরা আওয়ামী লীগের সঙ্গে এতটা ঘনিষ্ঠ যে আপনার একেবারে ওয়াহিদুজ্জামান থেকে শুরু করে সাদেকা হালিম পর্যন্ত প্রত্যেকেই এতটা ঘনিষ্ঠ আওয়ামী লীগের সঙ্গে, এবং
এদের অনেকের সঙ্গে আপনাদের এখানে ওখানে টক শোতে এসেছি। সাদেকা হালিম আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ। তো অর্থাৎ এই যে নামগুলো, এই নামগুলো যে মূল স্পিরিটের সঙ্গে যায় না, যেটা ডক্টর সাদত হোসেন বললেন যে একজন লোককে উনি দেখেছেন যে উনি মানে তার প্রফেশনালিজমের বাইরে উনি যাননি, বা একাধিক লোককে দেখেছেন, আবার এমন লোকও দেখেছেন যিনি প্রফেশনালিজমের বাইরে গিয়েছেন এবং দলীয় অ্যালায়েন্সের প্রতি অনেক বেশি ইয়ে দেখিয়েছেন, মানে আনুগত্য দেখিয়েছেন। তো সেদিক থেকে বিবেচনা করলে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব, সাবেক আইজিপি, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, এর কোন নামই আসলে গ্রহণযোগ্য নয়। মানে আমার আওয়ামী লীগের একটি নামও গ্রহণযোগ্য নয়। বিএনপি নামগুলি যদি একটু বিবেচনা করতেন, শাহদিন মালিক হাইলি ক্রিটিক্যাল টু গভর্নমেন্ট, আসাফুদ্দোল্লাহ হাইলি ক্রিটিক্যাল টু গভর্নমেন্ট, তাসনিমে রহমান তিনিও গভর্নমেন্টের প্রতি ক্রিটিক্যাল, সালেউদ্দিন আহমেদ তিনি বিএনপি সময়ের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তোফায়েল আহমেদ হাইলি ক্রিটিক্যাল টু গভর্নমেন্ট। আপনার এই নামগুলি খুব তোফায়েল কি বিএনপির ইয়েতে আছে? তোফায়েল আহমেদ বিএনপির ইয়েতে আছে, মানে ডক্টর তোফায়েল আহমেদ বিএনপির কিসে আছে? বিএনপি যে 5 জনের নাম দিয়েছে তাদেরকে আপনি কিভাবে দেখেন? তাদের মধ্যে এর মধ্যে আপনি কি তোফায়েল আহমেদ সাহেবের কথা যদি আপনি বলেন, খুবই ক্রিটিক্যাল টু গভর্নমেন্ট, ক্রিটিক্যাল টু গভর্নমেন্টের চাইতে যোগ্য কিনা? নেভার ক্রিটিক্যাল টু বিএনপি। না, সে সবারই সমালোচনা করে, তার বিএনপি সমালোচনা করার সুযোগ মানে যোগ্যতাটা যদি হয় ইলেকশন পরিচালনার, আমি বলবো যে না, আমার কাছে মনে হয় না, আমার কাছে আমি অধ্যাপক তোফায়েল আহমেদ যোগ্য ব্যক্তি, আমি এটা নিয়ে ইয়া করতে পারবো। মানে আমি সেই বিবেচনা দেখলে সালে আহমেদ, না, আপনি যেই বিবেচনায় তাদেরকে বাতিল করছেন সেই বিবেচনা সালাউদ্দিন আহমেদ টিকেন কিনা সেটি একটু বলছি। কেন টিকবে না? আমার বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের আপনাদের অ্যাপয়েন্টেড গভর্নর, সরি বিএনপির অ্যাপয়েন্টেড গভর্নর, এমনি ধরেন সেটা যদি ধরেন তাহলে একটি নামই আপনি ভাবতে পারেন যে বিএনপির আমলে অ্যাপয়েন্টেড হয়েছিল, আমি জানি না, আমি ঠিক নিশ্চিত না যে তিনি কবে। বিএনপির আমলের খুব বিএনপির আমলে না বললো যে আসাফুদ্দোল্লাহ সাহেবের অবস্থানটা একদমই স্পষ্ট আওয়ামী লীগের বিপক্ষে। উনি তো আওয়ামী লীগে জয়েনও করেছিলেন, উনি আওয়ামী লীগে যোগদান করেছিলেন 1971 সালে। না, উনি সরকারি সচিব যখন সচিব উনি সচিব পরে নিলেন, তারপরে উনি আওয়ামী লীগে যোগদান করেছিলেন। আমার যতদূর মনে হয় আওয়ামী লীগে উনি কখনোই আওয়ামী লীগে জয়েন করেননি, যোগদান করেছেন। আমি তার সঙ্গে কথা বলেছি যে কেন ছাড়লেন, যখন আওয়ামী লীগে যোগদান করেছেন এবং যোগদান করে আবার কিছুকাল পরে ছেড়ে দিয়েছেন। আমি জিজ্ঞেস করেছি যে জয়েন করছিলেন নাকি? স্বাধীন মালিককে আপনি কি বলবেন যে স্বাধীন মালিক কি বিএনপি করে? না, তবে প্রফেসর মিজানুর রহমান, আমি কিন্তু একটু কনফিউজ যে বিএনপির 5টি নাম আওয়ামী লীগের 5টি নাম হচ্ছে ভালো হয়েছে। না, আমি ভালো নামের কথা আমি বলবো না। যদি বলেন যে অভিজ্ঞতা, স্বাধীন মালিকের কি নির্বাচন পরিচালনা করার মতন কিভাবে ইলেকশনের জীবনে দেখছে উনি, ডাক্তার তোফায়েল সাহেব কি জীবনে কোনো এগুলো অবশ্যই অনেক নির্বাচন দেখেছেন, দেখছেন কি নির্বাচন করছেন, কিভাবে ব্যালট বাক্স কোথা থেকে নিয়ে টিউনো সাহেবরা আবার ঢুকায় বের করে, এগুলো জানেন? এগুলো তো অবশ্যই ওরাই জানে, ডক্টর শাহাদাতরাই জানেন যে কিভাবে এই পুরো ঘটনাটা ঘটে। এটা একটা লোক ইউনিভার্সিটি টিচার আমাকে দিয়ে দিলে আমি অবশ্য দ্বিমত পোষণ করি যে এটি জানতে হবে। অবশ্যই না জানলে অভিজ্ঞতা, আপনি বলছেন অভিজ্ঞতা, এর মধ্যে কার অভিজ্ঞতা রয়েছে? কিসের অভিজ্ঞতা? আইজি মানে অবশ্যই যারা এই কাজগুলো করে আসছে ইউনো টিউনো থেকে আরম্ভ করে বাকি জীবন যেটা করে আসছে তার অভিজ্ঞতা, আর কারো অভিজ্ঞতা নাই। যারা এই কাজগুলি করে আসছে না, মানে ভালো কাজ, আমি বলছি আমি খারাপ বলছিলাম, আমি সেটা বুঝতেছি যে এই কাজগুলি লাগবে কিনা করতে। না, এই কাজগুলো আপনি যদি জিনিসটাই না জানেন কিভাবে মানে কারচুপিগুলো হয়, কিভাবে প্রতিবন্ধকতাগুলো হয়, কিভাবে ভোটারদের ঠেকানো হয়, এগুলো মানে যেহেতু আমলা ছিলেন তিনি তো কিছু আটকাতে পারেন নাই। না, আটকায় নাই। আমি বলছিলাম যে এটা তো বারবারই কথা বলছি, আপনি আরো অন্য কাউকে আটকাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন কোনো কিছু করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ না করে স্বতঃস্ফূর্ত হবে এবং তারা একটা ভালো নির্বাচন না। আমি যখন গুণগত কোনো পার্থক্য নেই আগেরগুলোর সাথে। আমি একটু জানতে চাইবো যে ডক্টর রেজাউল সিদ্দিকী যে বললেন, এবং আমি শিওর অন্যান্য অনেক টেলিভিশনে অনেকে এই নামগুলি নিয়ে এখন কথা বলছেন, ডক্টর রেজাউল সিদ্দিকী যে বললেন যে 5 জন আসলে 5 জনের ব্যাপারে তার আপত্তি, এতে করে এদের নির্বাচন কমিশন হওয়ার সম্ভাবনা বেড়ে গেল কিনা এই ব্যাপারে আপনার একটু কথা শুনবো, যে আমরা বিরতিতে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর সাদত হোসেন, বিরতির আগে আপনার কাছে প্রশ্ন ছিল যে ডক্টর রেজাউল সিদ্দিকী আওয়ামী লীগের সবগুলি লোকজনকেই বিতর্কিত, এরকম নিশ্চয়ই বিএনপির অনেকেও হয়তো মনে করে থাকতে পারেন, তো সেই ক্ষেত্রে তাদের আরো কাজটি পাওয়া আরো
সহজ হবে কিনা বা তাদেরকে আরো বেশি করে বিবেচনা করা হবে না। আরেকটি বিষয় হচ্ছে যে এই দায়িত্বটি নেওয়া, নির্বাচন কমিশনারের দায়িত্বটি নেওয়া, কারণ আমরা দেখেছি অতীতেও সকল প্রধান নির্বাচন কমিশনারই বা নির্বাচন কমিশনার অনেকভাবে সমালোচিত হয়েছে, নানাভাবে সমালোচিত হয়েছেন। এটি নেওয়া আসলে খুব সহজ কাজও কিনা? না, আমি আপনাকে বলছি যে এই পর্যন্ত যত নির্বাচন কমিশনার বা সি আপনি এভাবে ইয়ে করেন, আজ পর্যন্ত কেউ তৎকালীন সরকারের নির্দেশের বাইরে অথবা আরো সুন্দর করে যদি বলেন সিগন্যালের বাইরে কাজ করে নাই। এখন আপনারা বরংশ কাজটা শক্ত, আপনারা বরংশ একটা কাজ করেন নাই। আমি দেখছি ওনারা বক্তৃতাকে যখন দেয় আপনাদের তো আপনার প্রশ্নটা এড়াই যান, যে দুই একজন নির্বাচন কমিশন চিফ ইলেকশন কমিশনারকে আপনারা জিজ্ঞেস করতে পারতেন যে এই কাজটা আসলে আপনি কেন করলেন, আপনি কেন একটা মফস্বল শহরে গেলেন, সেখানে সব আজে খারাপ কাণ্ড কারখানা দেখে আপনি ঢাকা এসে নির্বাচনটা বন্ধ করলেন না কেন, এটা তো আপনার আওতার মধ্যে ছিল। এই প্রশ্ন কিন্তু আপনারা কেউ করেন নাই এবং বের করতে চেষ্টা করেন নাই। একটার পর একটা গ্রিল করে যে ওনার মনের মধ্যে কোনো একটা অসুবিধা হয়। উনি আমাদের মুখোমুখি হয়। আপনি যদি সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনের কথা বলেন, না না মোটেই না, উনি কোনো এরকম কাজ করেন নাই। রকিব ভাইয়ের কিন্তু এই রেকর্ড নাই যে গেছেন। আমি যার কথা বলছি এমন নির্বাচন কমিশনার একটা জায়গাতে গেছেন, ওকে, মানে সাধারণত কোন একটি ঘটনা ঘটলে আমরা এই প্রশ্নগুলি করতে চাই, বারবারই করি, কিন্তু আমরা আসলে সেই উত্তর বের করতে পারেন না। আমরা ওই ভদ্রলোককেই পাই না। সবচেয়ে বড় কথা ভদ্রলোককে পাইছেন, আমি আপনার সাথে পরে আরো ভদ্রলোককে পাইছেন, ভদ্রলোক কারো উত্তর দেন। আসলে হয়েছে কি, যারা নির্বাচন কমিশনার হয় অথবা চিফ ইয়ে হন, বেসিক্যালি এরা কিন্তু সব একটা চাকরিজীবী। আমি সরকারি কথাটাও ব্যবহার করছি না, কোনো না কোনো ভাবে চাকরিজীবী। এমনকি যদি বেসরকারি খাত থেকেও আসতো চাকরিজীবী হইতেন। আপনি যেমন একজন মূলত একজন চাকরিজীবী, রাইট? মূলত আমি একদমই চাকরিজীবী। আমাদের যারা এরকম চাকরিজীবী তাদের একটা লাইফ স্টাইল আছে, সেই লাইফ স্টাইলের বেশি বাইরে তারা যাইতে চায় না। তারা মনে করে আমি যে রিস্ক নিব, কি দরকার রিস্ক নেওয়া, আমি তো আমার তো একটা পার্টি পলিটিক্যাল পার্টি নেই, ইয়ে নেই, আচ্ছা ঠিক আছে যতদূর পারি মানে মনের দিক থেকে ওইতদূর দিয়ে আমি শান্তিতে থাকতে চাই, অত ঝামেলা নিতে চায় না। সেজন্য তারা সরকারের সাথে যে রিয়েলি একটা জায়গায় এসে ঠক্কর লাগুক এটা তারা হয়তো চায় না। ডক্টর সাদ্দ হোসেন বিরতির সময় যে কথাটি প্রফেসর মিজানুর রহমান তুলছিলেন সেই প্রসঙ্গ ধরে আমি বলছি, এখন পর্যন্ত যারা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তাদের মধ্যে কাকে আপনি আদর্শ? না, আমি এরকম উত্তর দিতে রাজি না। এগুলি আপনারা পেঁচিয়ে পেঁচিয়ে উত্তর নেন, তারপরে একটা ঝামেলা বাজান। ওই আমার কি বলে কলিগ না, ওই যে ইয়েকে দুই একজনকে বিপদে ফেললো প্রশ্ন দিয়ে, তারপরে এটা দিয়ে আবার কেস কাছারি হলো, নানান কিছু হলো না। যারা আমি তো বলেছি যে যারা সিইসি ছিলেন, জি আমি ওইটুকু বলবো যে কেউই সরকারের সিগন্যালের সম্পূর্ণ বাইরে গিয়ে কাজ করতে পারেন নাই। যখন সেই স্টেজ এসছে দুই একজন তখন হয়তো রিজাইন করেছেন, বিভিন্ন অজুহাত হোক, বিভিন্ন এই পর্যন্ত, এর বেশি না। এর কারণ হলো আমি তাহলে সরকারের সিগন্যালের বাইরে যদি নির্বাচন নাই করতে পারেন এত বড় বড় ব্যক্তিরা, তারা কেন এই পোস্টটাতে বসে থাকেন? তারা নিজেদেরকে কেন রাবার স্ট্যাম্প ঘোষণা করেন সরকারের সিগন্যালের বাইরে যদি কাজ না করতে পারেন? আপনি মনে করছেন যে এই পোস্টে বসলে এরকম করতে হবে, তারা হয়তো সেভাবে মনে করছে না। তারা মনে করছে ঠিক আছে আমার অন্যান্য যেসব দায়িত্ব আছে এগুলি আমি করে দিচ্ছি, আর যেটুকু আমি পারি, যেমন সরকারের সিগন্যালের বাইরে যদি তারা কাজ নাই করবেন, আমাদের তো একটা নির্বাচন কমিশনেরই দরকার নাই। আসলে আমাদের তো কিছু আমলা, কিছু কর্মকর্তা দরকার। পৃথিবীর অনেক দেশে নির্বাচন কমিশন নাই, আমলা কর্মকর্তারাই নির্বাচন করে। আপনি অনেক দেশে নাই, তাইলে আমাদের অনেক ইনস্টিটিউশনই বাংলাদেশে দরকার নাই। আমি তো ফ্র্যাঙ্কলি বলি যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সরকার ছাড়া কেউ স্বাধীন নাই। তাহলে তো আপনি আপনাকে বসায় দিয়ে একটা ইয়েতে বেশি স্বাধীনতা দেখাতে পারবেন না। স্বাধীনতা দেখালে কয়দিন পরে আপনি বদরুল চৌধুরী সাহেবের মতো চলে যেতে হবে। আপনার কাছে কি মনে? আমি বারবার এক কথাটা বলার চেষ্টা করছি, আমি যেটা বলবো, সাদাত তো আমার অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন, আর এই কমিশনাররা যারা সিপিএম রয়েছেন সবাই ওনার বন্ধু বান্ধব কমপ্লিট না। আমি বলছি যে আমাদের হেনা, হুদা, রকিব, সাইদ এরা সবই একই ক্যাটাগরির লোক, এবং আগামী যে নির্বাচন কমিশনটা হবে, আমি যেটা শুনতে পাচ্ছি যে আজকে যে 135 জনের নাম পাওয়া গেছে, এর থেকে অলরেডি সার্চ কমিটি 20 জনে চলে আসছে।
এটা কালকে 2-1 দিনের মধ্যে 10 জনে চলে প্রেসিডেন্টকে চলে যাবে। যে নির্বাচন কমিশনটা হবে আমি মনে করি হুদা হেনা বা রকিব কমিশনের থেকে ভিন্নতর আলাদা কিছু কোনো কমিশন করার কোনো সুযোগ নাই যদি আপনি নির্বাচন করতে চান। আরেকটা যদি বলে আপনি একমত ডক্টর সাদতের সাথে যে সরকারের সিগন্যালের বাইরে তো যদি কেউ যাবে না তাহলে আর বাইরে কি হবে? না সেই জন্য তো প্রত্যেক হবে এটা আবার আপনি জেনারেলাইজ করছেন, খুব সিম্পলিফাই করছেন। এটা যদি আমাকে বলতে দেন তাহলে আমি বলবো যে শুনেন, একটা প্রসেস চলতে চলতে সেই প্রসেসের ডাইনামিক্স বা রসায়ন ডেভেলপ করে, সেই রসায়নটা যদি সলিডিফাইড হয়ে যায় তখন আপনার সরকারও সেই রসায়নের বাইরে যেতে পারে না। এটা হচ্ছে বাস্তব। 45 বছরে যে রসায়ন তৈরি হয় না সেই রসায়ন না 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 এটা ঠিক না। এখন এইবারের প্রসেস কমপ্লিটলি ভিন্ন। আপনার বাংলাদেশের বিভিন্ন আন্দোলনগুলি যদি আপনি দেখেন, ভালো করে অ্যানালাইসিস করেন, তখন দেখবেন যে প্রথমত আন্দোলনটা যে পর্যায়ে ছিল, যেভাবে ছিল, তারপরে একটা পর্যায়ে গিয়ে এমন রসায়ন হয়েছে যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল তাদের অনেক কিছু ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা এর খুব বাইরে যেত। এইটাই বলে মানে প্রসেসের রসায়ন, ডাইনামিক্স অফ দ্য প্রসেস। যে সরকারের বাইরে কোন নির্বাচন কমিশন যেতে পারে না, সরকারের সিগন্যালের বাইরে। তাই যদি হয় তাহলে 96-এ যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনে বিএনপি কেন হেরে গেল? তাহলে 96-এর ইলেকশন তখন তো বিএনপি মানে ইমিডিয়েট আবার বিএনপি পাওয়ার কথা তত্ত্বাবধায়ক সরকার, আর 15 ফেব্রুয়ারি সে যদি সাজায় গিয়ে থাকে সিস্টেমটা ওইখানে সাদেক আলী সাহেব ছিল, হেনা সাহেব চলে আসলেন, হেনা সাহেব চলে আসলেন, তখন জনতার মঞ্চে যারা ছিল তারা সচিব, তারা যারা আব্দুর রহমান বিশ্বাসের কাছে গিয়েছিল তারা সচিব, আর সচিবদের নেতা তো তখন রীতিমতো ক্ষমতা কাছাকাছি। না না ওইভাবে তো সাজায় ভেঙে ফেলছে। সে তো আপনার 2001-এর ইলেকশনে আওয়ামী লীগের যে সাজানো ছিল সেটা এক রাত্রে 2 রাত্রের মধ্যে ভেঙে ফেলছে। ওইটা তো আর হলো না। কিন্তু ও সিগন্যালের ধরেন আমি বলি মিলিটারি গভর্নমেন্ট যখন ছিল, ধরেন ইলেকশন, তখন যারা তারা মিলিটারি গভর্নমেন্ট ওইভাবে চাইছে নির্বাচন ভালো করে হবে। কিন্তু আমি আবার ডক্টর সাদত এবং প্রফেসর মিজানুর কাছে আসতে চাই। আমি ডক্টর এজেন্সি থেকে শুরু করি যে অনেক ইনস্টিটিউশনই তো তোলে, বা প্রায় সব ইনস্টিটিউশনই কি সরকারের সিগন্যালই কম বেশি চলে, এই এমনকি আমাদের টেলিভিশন সহ? না, আমি সেরকম মনে করি না। তাই কি চলা সম্ভব? বা সরকার শুধু দিনকাল হয়তো আলাদা চলে, সরকারের বাইরের অর্গানাইজেশন দিনকাল। আমি আমার কাছে আমি আবার সরকারের বাইরের অর্গানাইজেশনগুলোকেও আনছিলাম আর কি। না তা কেন আনবেন আপনি? এখন যদি বিএনপি কেও বলেন যে সরকারের বাইরে, বিএনপি মোটের উপর, আমি আমাদের টেলিভিশনের কথা বলতেছিলাম যে আমাদের মোটের উপর টেলিভিশনে আপনাদেরটা, কিন্তু বিটিভি সরকারের বাইরে যেতে পারবে না। আমি তো বিটিভি ডিজি ছিলাম। ডক্টর এজেন্সি থেকে কি মনে করেন যে আমার মনে হয় ডক্টর সাদতের কথাই যথেষ্ট প্রণয়নযোগ্য এবং দর্শকরাও বলছে যে তার কথাই ঠিক আসলে, যে মানে সরকারের সিগন্যালের বাইরে আসলে নির্বাচন কমিশন যেতে পারে না, যায় নাই সেটা অন্য কথা, কিন্তু যেতে পারে না তা কিন্তু নাই। অর্থাৎ তাকে যে পরিমাণ পাওয়ার দেওয়া হয়েছে নির্বাচন কমিশন। উদাহরণ আমরা যদি 45 বছরের মধ্যে উদাহরণ দেই যে নির্বাচন কমিশন কখন সরকারের সিগন্যালের বাইরে গেল, সেটা আমি তো একেবারেই খুব পার্টিকুলারলি যে হিসেব করে আমি বলতে পারবো না। আমি স্টাডি করিনি। আমি এখানে একটু বলবো যে যদি সেরকম কেপাবল হেড অফ দ্য অর্গানাইজেশন হয়, নির্বাচন সিইসি বলেন, ক্যাবিনেট সেক্রেটারি বলেন, বা আপনার বিটিভির বলেন, কিছু কিছু জিনিস সরকারের যে চিফ এক্সিকিউটিভ, সরকার বলতে বাংলাদেশের সরকারের চিফ এক্সিকিউটিভ এটাও বলি, কিছু কিছু জিনিস উনাকে বোঝানো যায়। এইটা আমি মনে করি, এটা আমি স্ট্রংলি ফিল করি। পুরাটা পারা যায় না, পুরাটা কারণ উনি যদি অন্যভাবে ব্রিফড হয়ে থাকেন বললি, এবং যদি অলরেডি ঠিক করে থাকেন যে না এর বাইরে যাওয়া যাবে না, তাহলে কিন্তু কিছু কিছু জিনিস যদি আপনি লিঙ্কেজ ডেভেলপ করতে পারেন তাহলে আমার ধারণা বোঝানো যায়। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে প্রফেসর মিজানুর রহমান দুটি বিষয় আপনি একটু মতামত জানতে চাইবো। যে রাজনৈতিক দলগুলির মত পার্থক্য কমানোর একটি উদ্যোগ নেওয়ার কথা মহামান্য রাষ্ট্রপতি বলেছিলেন, আমরা দেখেছি যে সেই মতামতকে আসলে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। অন্যদিকে অন্যদের মতামত গুরুত্ব না দিয়েই নির্বাচন কমিশন গঠিত হবে সেরকম একটি আশঙ্কাও রয়ে যাচ্ছে আমাদের সবার মধ্যে। তাই করা হবে কিনা, নাকি আমরা আসলে দেখবো যে সরকারি মহা উদ্যোগী হয়ে, যেহেতু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শেই তা করবেন, একটি আসলে ভালো নির্বাচন কমিশনই করতে চাইবেন? আপনার কাছে কি মনে হয়? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। অধ্যাপক মিজানুর রহমান, আমরা একটু আপনার কাছে আসছিলাম যে না, আমি যেটা বলি, আপনি যদি লক্ষ্য করেন গত প্রায় 8-9 মাস যাবতীয় আওয়ামী লীগের যে বিগত কাউন্সিল অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী মানে তথা আওয়ামী লীগের সভানেত্রী যে কথাটা বলছেন, কর্মীদেরকে বা নেতাদেরকে একটি কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন। তার মানে দাঁড়াচ্ছে আগে বিগত দিনে যে আমাদের ত্রুটিযুক্ত নির্বাচন অথবা কম অংশগ্রহণ নির্বাচন অথবা অংশগ্রহণহীন নির্বাচন, এটার থেকে বেরিয়ে আসার জন্য আমি সদিচ্ছার কোনো অভাব দেখি না। এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের বক্তব্যের মধ্যে আসছে এবং এটাই কারণ এমন কোনো দেশে এমন কোনো প্রেশার ক্রিয়েট হয় নাই, এমন কোনো আন্দোলন হয় নাই যে এরকম একটা সার্চ কমিটি করতে হবে, এটা আলোচনা করে করে তারপরে নির্বাচন। আমাদের সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী এটা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছে জিনিসটা হচ্ছে, এবং আমি মনে করি এই পর্যন্ত সার্চ কমিটি যে সকল পদক্ষেপগুলো গ্রহণ করছে এবং যেভাবে এগুচ্ছে, আমি নিশ্চিত যে আমাদের একটা ভালো নির্বাচন কমিশন আমরা উপহার পাবো। তবে বারবার আমি যে কথা বলছি, ভালো নির্বাচন কমিশন ভালো নির্বাচনের কোনো গ্যারান্টি দেয় না। সেই জন্য বেশি আলোচনা আমাদের দরকার, সেটা হচ্ছে 124-18 না, ওই জায়গায় যেখানে নির্বাচনের সময় গভর্নমেন্টের যে মেশিনারি, কারণ নির্বাচন কমিশন আপনি যতই বলেন না কেন নির্ভর করতে হবে প্রশাসনের উপরে। প্রশাসন বলতে আমরা বলি ডিসি, এসপি থেকে আরম্ভ করে নির্বাহী ক্ষমতা যারা আছে তারাই তো নির্বাচন কাজটা করবে। সেই সময় তাদের সাপোর্টটা নির্বাচন কমিশন কিভাবে আদায় করবে, কিভাবে পাবে, সেই কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সরকারের নিয়োগ করা ডিসি এসপিরা কেন একটি আমি তো নির্বাচন করে আওয়ামী লীগের নিয়োগ করা ডিসি এসপিরা নির্বাচন করে আওয়ামী লীগকে সরিয়ে কেন দিতে? আমরা অনেকে জানি না বলে যে ডিসি যে ফিট লিস্ট বলে যে ব্যাপার হয়, এসপিদের যে নিয়োগ বলে, আপনি তো নির্বাচন কমিশন আপনি নিরপেক্ষ লোক খুঁজছেন। পৃথিবীর অনেক দেশে আছে রাজনৈতিক দলের 4 জন মিলে 4 দল থেকে 4 জন দিয়ে নির্বাচন পরিচালনা কমিটি করা হয়, ওইটা নির্বাচন করে। পৃথিবীর সবচেয়ে উন্নত গণতন্ত্র দেশ নরওয়েতে কোনো নির্বাচন কমিশন নেই, সরকার ইলেকশন করে। পৃথিবীর উন্নত দেশের সাথে বাংলাদেশের কোনো তুলনাই হবে না। কেন তুলনা হবে না? কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী যত ক্ষমতা আছে পৃথিবীর সব দেশের প্রধানমন্ত্রী মিলে এত ক্ষমতা নাই। আপনি এত উন্নত মনে করেন আমেরিকান নির্বাচন তো আমরা দেখলাম কয়েকদিন আগে। আমেরিকান নির্বাচনে কি সমস্যা? আমেরিকান নির্বাচন কোন অংশে আমাদের চেয়ে উন্নত মানের নির্বাচন হয়ে গেছে না? কোন দিক দিয়ে ভালো, কোন দিক দিয়ে খারাপ হচ্ছে? সব আমাদের এখানে যত ধরনের কথাবার্তা যেহেতু আমরা সমালোচনা করি, এর সবকটাই আমেরিকান নির্বাচনে। যে আমেরিকাতে যিনি নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা, তার স্ত্রী, তাদের পরিবার সবাই মিলেও একজনকে ঠেকাতে পারেন নাই, তাদের মনোনীত লোককে নির্বাচিত করতে পারেন নাই। এবং এটা নিয়ে কোনো রকম ম্যানিপুলেশন করে না। ম্যানিপুলেশনের কথা আসছে, কথাবার্তা উঠছে তো অনেক কথাবার্তা আসছে, ম্যানিপুলেশন মানে বাতিল করার কারসাজির কথা আসছে এবং বিদেশীদের হস্তক্ষেপের কথা আসছে, সবই তো আসছে। হস্তক্ষেপ সেটি হচ্ছে যে হ্যাকিং করার মাধ্যমে যেগুলো বিভিন্ন রকম তার গোয়েন্দা সংস্থার ব্যাপারে আপত্তি আসছে। বর্তমান নির্বাচিত প্রেসিডেন্ট তো বলছে যে সিআইএ এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কাজ করছে। সেই আপনি মানে আমাদের নির্বাচনগুলো খুব নিচু মানের আর একেবারে অন্য নির্বাচনগুলো খুব ভালো, এরকম মনে করার কোনো কারণ নেই। তো নিজেই বলছে এই ক্ষেত্রে আমি যেটা মনে করি আমাদের ওই জায়গাটায় কাজ করার দরকার। এই ইলেকশন কমিশন আমি মনে করি আগের যেগুলো ভালো নির্বাচন যারা হয়ে থাকে আমাদের দেশে গত 40 বছরে, যেই কমিশন ভালো নির্বাচন করেছিল এই সার্চ কমিটির মাধ্যমে এরকমই একটা কমিশন আমরা পেতে যাচ্ছি। তবে আমাদের মূল জায়গাটা হইতে হবে অংশগ্রহণমূলক নির্বাচন হলেই অর্ধেক নির্বাচন সফল হয়ে যায়, যেটা নারায়ণগঞ্জে আমরা দেখলাম। ডক্টর রাজন সিদ্দিকী কি মনে করছেন? না, আমি যেমন ধরেন মিজানুর রহমান যেটা বললেন যে নারায়ণগঞ্জে আমরা দেখেছি যে অংশগ্রহণমূলক নির্বাচন, তা আমরা স্থানীয় সরকারের নির্বাচনগুলো অংশগ্রহণমূলক হওয়ার চেষ্টা ছিল। নারায়ণগঞ্জ তো একটা উদাহরণ, এরকম শত শত ইলেকশন হয়েছে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, যেখানে এই অংশগ্রহণও ছিল, পিটাপিটি, মারামারি, ছিনতাই, ব্যালট বাক্স সবকিছু নিয়ে যাওয়া ছিল। নারায়ণগঞ্জের কে ব্যতিক্রম দেখায়, একটা কুমির ছানা দেখায় কোনো লাভ হবে না কিন্তু, কারণ নারায়ণগঞ্জের ইস্যুটা ভিন্ন এবং এখানে কারেন্ট, আন্ডার কারেন্ট অনেক কিছু খেলা হয়েছে এর ভেতরে। সেই জন্য সরকার নারায়ণগঞ্জে খেলাগুলি বুঝতে পারেনি। আপনি বুঝতে পেরেছেন? আমি কি বলতে পারেন? আপনি বলেন, আমরা খেলাগুলি একটু শুনতে চাই। খেলা প্রথম কথা হলো যে এক ধরনের সাহস ছিল যে আইভি জিতবেন। 2 নম্বর হলো শামীম ওসমানের পলিটিক্স ছিল, এরকম পত্রপত্রিকা অ্যানালাইসিস দেখলাম যে আইভি হেরে যাবে, সুতরাং যেভাবে হোক আইভি হারলেই আমার এখানে আমি নিষ্কণ্টক হয়ে যাই, সুতরাং এই ইলেকশন ফেয়ার হোক, আইভি হেরে যাক। সেটা ছিল বাইরের এবং ভেতরের ধারণা আর কি। আচ্ছা, তো এখন সুতরাং সেটাকে দেখিয়ে মানে শামীম ওসমান চেয়েছে নির্বাচন ফেয়ার হোক, ফেয়ার হোক,
তা না শামীম হলে ওসমান নিজে যখন হেরেছে তখনও চেয়েছে নির্বাচন ফেয়ার হোক। সেটা কেমন করে হবে? সেটা তো সে পারতো। এবার তো নারায়ণগঞ্জের সমীকরণটা মিলে না। প্রধানমন্ত্রীর এই পরিমাণ সাপোর্টের পর জি। তারপরে নারায়ণগঞ্জে কিছুই ঘটলো না কেন? আমি বলেন ব্যালট বাক্স ছিনতাই হলো না, ভোটে কোনো বাধা হলো না, কোথাও কিছু হলো না, এবং কোনো অভিযোগ বিএনপি করতে পারে নাই যে আমাদের এই ছিনতাই করে নিছে, আমার লোককে যেতে দেয় না, কোনো অভিযোগই করে নাই ভার্চুয়ালি। Right. তারা একটি কথা বলেছে যে ফিল্ডের ভোট আর কমিশনের ভোট এই দুটো মিলিয়ে একত্র করে একটা দেখা হোক সঠিক আছে কিনা, বাস। এটা পর্যন্ত বলছে, কিন্তু পরে আর বলে না, কারণ তাদের তো হিসাব, তারা তো জিতেছে ইলেকশনে, সেটাও তারা খেয়াল করে নাই যে যে 12টা কাউন্সিলরের 12 জন বিএনপি, 11 জন আওয়ামী লীগ, 3 জন জাতীয় পার্টি, 1 জন হলো বাসদ। তারা তো সেগুলি যোগ করে আন্দাজ প্রথমে একটু বলছে, তারপর চুপসে গেছে। সে তো আপনার খেলা আছে রাজশাহীতে, কিন্তু খায়রুজ্জামান লিটন প্রথমে মেনে নেয় নাই, তারপর ঘন্টা খানিক পরে নিশ্চয়ই সিগন্যাল পাইছে কোথাও থেকে যে মেনে নাও, এখন তুমি চুপ করে যাও, তারপর চুপ করে গেছে। তো এখানে যেটা হয়েছে, উইথ অল রেসপেক্ট, আমি অনেকের সাথে তারা হিসাবটাও করে নাই যে 17 জন মাত্র নাকি, ওইটা আমি জানি না, যেখানে ভোট কাউন্ট করার যেখানে জায়গা ছিল সেটা চলে আসছে সবাই। 17 জন মানে কন্টেস্ট করেছে, তার মধ্যে 12 জন দিচ্ছে, আর কি চাবেন আপনি? সেটা বুঝতেও পারেন। সেটা তো একটা দিক আছেই, আপনার পত্রিকায় বের করে দেওয়া উচিত ছিল যে আমরা তো না, এগুলো ছাপা হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে নারায়ণগঞ্জ একটা উদাহরণ নয়, মানে একটি অবশ্যই জাতীয় পর্যায়ে একটি উদাহরণ হতে পারে না, উদাহরণ হতে পারে না। এবং সব ধরনের স্থানীয় সরকার ইলেকশনে যে যা হয়েছে, এই প্রথম উপজেলা ইলেকশন প্রথম ধাপের পরে, তারপরে আর এগুলোকে আর ফেয়ার বলা যায় না। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে কি এখন এই সময়টা এসেছে যে নির্বাচন প্রক্রিয়া, যেটি রসায়নের কথা বলছিলেন ডক্টর সাদত হোসেন, যে আমাদের নির্বাচন উন্নত হচ্ছে, মানে আমরা যারকে খুশি তাকে ভোট দিতে পারছি, সেই ব্যবস্থা দিয়ে কি আমরা এগিয়ে যাচ্ছি, স্টপ হয়ে যাচ্ছি নাকি? না, সে ব্যবস্থা থেকে আপনি বললেন যে আমরা রসায়ন সৃষ্টি, আমি সেটা থেকে এগিয়ে গিয়ে বললাম যে আমরা পিছিয়েছি, কিন্তু সে অবস্থার দিকে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে সে অবস্থার দিকে অনেকখানি এগিয়ে গিয়েছিলাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরে আমরা সেই বাতিলের পরে না, ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ তারপরে সেই সামরিক সরকার আসার পর থেকে, তারপর থেকে এইখান থেকে আমরা কেবল পিছাচ্ছি। এবার যদি আপনি আশা করতে চান, এবার কিন্তু আশা করা যায়, তার জন্য কতগুলো আছে, আমি সেই পর্যায়ে এসেছি কিনা আপনার আলোচনার। আমরা তাহলে একটি বিরতি নিয়ে ফিরে আসি। আপনার বিরতি নিয়ে ফিরে আসার পরে আপনি যদি খুব সংক্ষিপ্ত ভাবে আপনি সেই পর্যায়টি বলেন যে কেন আপনি আশঙ্কা করছেন বা আমরা আসলে কেন পিছিয়ে যাচ্ছি, আমি ঠিক আছে। সেই দিকের কথাগুলো বলতে চাই যে ধরেন ইলেকশন কমিশন সার্চ কমিটি 20টা নাম ঠিক করেছে, আলটিমেটলি তাদেরকে 10টা নাম দিতে হবে প্রেসিডেন্টের কাছে, কিন্তু এটা কিন্তু প্রেসিডেন্টের জন্য বাধ্যতামূলক নয় যে এই 10 জনের মধ্যে থেকেই প্রেসিডেন্ট নামটা এই কাউকে নেবেন। সুতরাং আমার যেটা বক্তব্য সেটা হলো, এই 10 জনের নাম যখন তারা প্রেসিডেন্টের কাছে দেবেন, তখন এই নামটা প্রকাশ করে দেওয়া উচিত আমাদের জানার সুবিধার্থে। কারণ দেখা গেল এরা এত কিছু করলেন, তারপর দেখা গেল যে ওদের একজন লোকও নাই, মানে তাদের সিদ্দিকীর কথা ধরে আমি আবার পুরনো প্রশ্নে ফিরে আসি। ডক্টর সাদত হোসেন, আপনিও কি মনে করেন যে নামগুলি এখন ক্রমান্বয়ে প্রকাশ হওয়া উচিত? আপনি যেটি প্রথমে বলছিলেন, তো প্রকাশ যখন 10 জনের নাম দিবে তখন তো ডেফিনেটলি প্রকাশ হয়ে যাবে, কিন্তু তাতে কিছু আসে যায় না। আমরা অ্যান্টি কারাপশনের ইয়েতে 6 জনের নাম দিয়েছিলাম, এটা ইয়ের কাছে বোধহয় তখন ইয়াজউদ্দিন সাহেব বোধহয় এসে গেছেন, দিয়েছিলাম, এবং 12ই অগাস্ট 2004-এ দেখেন নামগুলি সব বেরোছিল, অগাস্ট মাসে 12ই অগাস্টে। তারপরে চুপচাপ হয়ে গেল সবকিছু। নভেম্বর মাসে কোথার থেকে হঠাৎ করে একটা চিঠি, যিনি পরে এটার একটা ভালো পোস্টিংও পাইলেন, চিঠি আসলো যে আমরা এটা আর একটা মিটিং করছি, মিটিং করে এটা রিভিউ করে আমরা ওই নামগুলি এখন নতুন এই নামগুলি দিলাম, এবং তারপর চারদিক থেকে প্রেশার যেটা হয়। আমি বললাম যে আমি সেদিন আমার ইট ওয়াজ এ শক টু মি, এখনো শক, যে এই লেভেলের লোক, এই একটা প্রফেশনাল লোক এরকম কাণ্ড করতে পারে। যে মিটিং হলো কোথায়, আমি তো মেম্বার সেক্রেটারি, আমি তো সেক্রেটারি, সাচিবিক দায়িত্ব আমি দিই, মিটিং করলে তো আমি করবো, দিয়ে দিছে। এখন ওই লেভেলের লোকের যে চিঠি নিয়ে আপনি তো হইচই করার মতো অবস্থা থাকে না। এই যে বলছেন এইখানে এসে ইয়ে হয়ে যায়,
প্রফেসর মিজানুর রহমান, আপনি কি মনে করেন? না, আমি 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 মনে সুতরাং করি যদি না। করে এটা দেয় তো- আপনি কিছু করতে এটা, পারবেন না। তবে এটা করার কোনো সম্ভাবনা নাই, কারণ আমি অন্তত যে সার্চ কমিটিতে 10 জন লোক আছে, এর মধ্যে সবাই রেসপেক্টেবল এবং সবার সাথে অনেকের সাথে যেখানে যদি সর্বসম্মতভাবে তারা দেয়, যেখানে সৈয়দ মঞ্জুরুল কমিটিতে ইসলাম, 6 জন। হ্যাঁ সৈয়দ মঞ্জুরুল ইসলাম সাহেবের মতো লোক আছেন এবং সর্বসম্মতভাবে যে নাম দিবেন, আমি মনে করি যে এইগুলোর মধ্যে কোনো বিতর্কিত বা ঝামেলাওয়ালা নাম যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং মহামান্য রাষ্ট্রপতি উঠতে গিয়ে দিবেন। এর বাইরে আমার মনে হয় না এরকম কিছু হবে, কারণ করলে তো তাহলে এত এক্সারসাইজ এগুলো করার কোনো মানে নাই, এটা কোনো আবশ্যকতা ছিল না, এমন কোনো তাগিদও ছিল না এটা করার জন্য। এটা বোধহয় একটা ডাইনামিক্স ডেভেলপ করে গেছে রসায়ন, যেটা আমি বলছি। এটাই এখান হবে। থেকে যখন সলিডিফাইড হয়ে যায় রসায়নটা, তখন আপনি চট করে বাইরে যেতে পারেন। ডক্টর রেজান সিদ্দিকী, আমি ডক্টর সাদত হোসেনের কাছে আসার আগে যেটি ডক্টর মিজানুর রহমান প্রশ্ন তুলেছিলেন, ডিসি, এসপি এবং যারা নির্বাচন পরিচালনার সহায়ক প্রশাসক হিসাবে মাঠে থাকেন, তাদের ক্ষমতার প্রয়োগ বা ক্ষমতা নিয়ে আপনি কি মনে করেন? সেটা একটু নির্বাচন কমিশনকে তো সেই ক্ষমতা দেয়া আছে যে তাদের নিয়ন্ত্রণ করবেন। Right. নির্বাচন কমিশনের যারা থাকেন, সিইসি থেকে শুরু করে কমিশনাররা, তাদের প্রত্যেকের ব্যক্তিত্বটা কি, তাদের আত্মমর্যাদাটা বোধটা কি, তাদের মেরুদণ্ড কতটা শক্ত, তাই বলে জাবেদ আলীর মতো উঠে দাঁড়ায় দেখান যে ভাই দেখো আমার মেরুদণ্ড খুব শক্ত সোজা আমার আছে, তো সেরকম পাগল দরকার নাই। কিন্তু কথা হলো যে সেই রকম ব্যক্তিত্ব সম্পন্ন লোক যদি হয়, তাহলে আপনি যেটা বলছেন যে ডিসিএসপি যে সরকারে নিয়োগ করুক, এই নির্বাচন কমিশনের সে কথা শুনতে সে বাধ্য। ডক্টর সাদত হোসেন, এই বিষয়ে আপনি একটু মন্তব্য শুনবো যে ডিসি, এসপি কে যদি সরকারের কথা শুনতে হয়, নির্বাচন কমিশন তো তাদেরকে দিয়ে কাজ করাবে, সেই ক্ষেত্রে তার আসলে করণীয়টা কি? দেখেন, আমি আপনাকে আগেও বলছি না যে মানুষের ব্যক্তিক চরিত্রের উপর অনেক কিছু নির্ভর করে, তার একেবারে কোর একটা প্রবণতা আছে এবং তার ক্যাপাসিটি থাকতে হয়। যদি সেই টাইপের আপনার কাজ করতে হয়, ইউ হ্যাভ টু বি আর্গাসাইড, ওই যে 100টা চোখ আপনার থাকতে হবে। আপনার কোথায় কি হয়েছে, দুই একটা ছোট ছোট মাইনর কেস থেকে শুরু করে আপনি যখন পানিশমেন্ট দিতে থাকেন, তখনই গভর্নমেন্ট বলেন, অর্গানাইজেশন বলেন, সিগনালে চলে। আর যত কথাই বলেন, সরকারি চিফ এক্সিকিউটিভে আপনার এই লেভেলের লোকে যদি প্রপারলি ইয়ে করে, কিছু কিছু কথা শুনবে, 100% পারবে না। আমি এটা এখনো 100% পারবে না। 100% পারতে হলে অপোজিশন যারা থাকবে তাদের সেই জোয়া, সেই জজবা তুলতে হবে। তারা গণসম্পৃক্ত এনে তারপরে আপনার জজবা তুলে, বা তারা আমি বলছি 1.25 স্ট্রং হয়ে তারা তখন তাদের শক্তি দেখাইতে হবে, মাটি কামড়ায় পড়ে থাকতে হবে। জি, তখন এগুলি একটা ওদের কথাটাই আমি বলছিলাম, তখন এই কাজ মানে করতে পারবে। একটা ভালো নির্বাচনের একেবারে অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দল যদি পরিপূর্ণভাবে অংশগ্রহণ করে, এতেই নির্বাচনে 75% রাজনৈতিক দলের যখন প্রসঙ্গ তোলেন, প্রফেসর মিজানুর রহমান, আপনার নিশ্চয়ই মনে থাকবে যখন 2001 সালে প্রধান নির্বাচন কমিশনার সাইদ সাহেবকে করা হলো, তার বিপরীতে দাঁড়িয়ে বিএনপি কিন্তু হরতাল দিয়েছিল, কারণ সাইদ সাহেবের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। সাইদ সাহেবের আমলে আবার ভালো করে নির্বাচিত হয়েছিল। রাজনৈতিক দলগুলি বুঝবে কেমনে আসলে কে কেমন কাজ করবে? আমি রাজনীতি এটা বুঝার কথা বলা হচ্ছে না। ইলেকশনের অংশগ্রহণ যেটা, সেটা যদি হোল হার্টেড হয়, যেটা ডক্টর সাদাত সাহেব বললেন যে মাটি কামড়ে পড়ে থাকা, আপনি ফুলিং এজেন্ট কেন্দ্রেই আসলো না, প্রেস ক্লাবে চলে গেল সাংবাদিক সম্মেলন করার জন্য, যে আমাদেরকে বের করে দিছে, এটাও এই ঘটনারও সাক্ষী। এই এলাকায় আসে নাই, এরকম ঘটনা এগুলি ভিতরে ঢুকবেন যে লোকটার যেটা লাগবে। আমাদের দেশে খুব সুবিধা যে আমাদের গভর্নমেন্ট বলেন, পার্টি বলেন, মনোলিথিক অর্গানাইজেশন, এবং সেখানে মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা আপনার বেশি দরকার। আপনি বাইরে আন্দোলন নাই, কিন্তু হয়তো যিনি মনোলিথিক লিডার, তার হয়তো ভিতরে তোলপাড় চলতেছে যে আমি কেন এই করব, আমি এমন একটা কিছু করতে চাই যাতে আমি ইতিহাসে স্বর্ণাক্ষর রাখবো। ওই যে ইলেকশনের কথা বলছেন যে অমুকের সময় উনি চেঞ্জ হয়ে গেলেন কেন হঠাৎ, খোঁজ নিয়ে দেখেন এমন কিছু ঘটেছে তার ব্যক্তিক পর্যায়ে যে তিনি হয়তো নাখোশ হয়ে গেছেন। ডক্টর রেজান সিদ্দিকী, আপনি কি এই বিষয়ে কোনো মন্তব্য করেন? আপনার নিশ্চয়ই মনে আছে যে সাইদ সাহেবের সময় আসলে বিএনপি হরতাল ডেকেছিল তাকে প্রধান নির্বাচন কমিশনের প্রসঙ্গে, কিন্তু আগে থেকে বোঝা কি যায় কে কিরকম হবে? খুব বেশি যে বোঝা যায় তা তো কাজী রকিব সাহেবের নিয়েও কিন্তু বড় সমালোচনা বিএনপি করে নাই, যত সমালোচনা মুখর সাইদ সাহেবকে নিয়ে ছিল। হ্যাঁ, কিন্তু রকিব সাহেবের সম্পর্কে তো পরে কথা হয়েছে সকল ইলেকশন। রকিব সাহেবের কি সাফল্যের পাল্লা ভারী না? 6টি বড় বড় সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি সফলতার সাথে নির্বাচন করেছেন, 2টি উপজেলা পর্যায়ে তিনি ভালো নির্বাচন করেছেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনও তিনি 2টি ভালো করেছেন, 2টি খারাপ করেছেন। মানে 14 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি আসে নাই, মানে তার ব্যর্থতার পাল্লা তো কম আমার মনে হয়। না, ব্যর্থতার পাল্লা আপনি এটাকে কম করে কিভাবে দেখবেন? যে যেখানে ধরা যাক যে 1000 ইলেকশন হবে, জি 1000 ইলেকশনে আপনি 100টা ভালো করেছেন, বাকি 900 আপনি
তাই কি 1900 ইলেকশনে খারাপ হয়েছে? 900 আপনি লুটে নিতে দিয়েছেন এবং চুপ করে বসে রয়েছেন। আমার মনে হয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে 900 বলা যাবে কিনা আমাদের একজন মানে আমি একটা উদাহরণ দিচ্ছি। বলছেন 1000 এর মধ্যে 100 নির্বাচন শুধু ভালো হয়েছে, 900 খারাপ হয়েছে। না, ওখানে প্রথম দুইটা ভালো হয়েছে এবং আপনারা বিএনপি আগেন না আপনারা আমি বিএনপির কথা বলছি, আপনি ওই পত্রিকা 100 শুনেন 161টা আপনার উপজেলায় বিএনপি এবং এরা জিতেছে। আর যদি আপনি নন আওয়ামী লীগ আর ধরেন ভাইস প্রেসিডেন্ট মিলাই তাহলে তারা মেজরিটি। সেজন্য আমি বলছিলাম যে কাজী রফিককে এত খারাপ আমাদের শেষ করে দিতে হচ্ছে। সেই জন্য তো পরের দিকে আর এই ধরনের আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।